আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো। আজকের ক্লাসে আমরা টোটাল ফার্স্ট পেপারের উপর কেমিস্ট্রি প্রথম পত্রের উপর যতগুলো চ্যাপ্টার রয়েছে সবগুলোর উপর এমন 100টা এমসিকিউ সলভ করার চেষ্টা করব, যেগুলো টাইপ ভিত্তিকে সলভ করলে ইনশাল্লাহ তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবা। চলো আমরা শুরু করি। প্রথম চ্যাপ্টার হচ্ছে গুণগত রসায়ন। টোটাল যেহেতু সবগুলোর উপরের 100টা, আমরা 1 থেকে টানা 100 নাম্বার দিয়ে গিয়েছি এবং চিন্তা করার কোনোই কারণ নাই। আমি এই ক্লাসটার করার পরবর্তীতে ক্লাসের যে পিডিএফটা রয়েছে সেটা তোমাদেরকে আমি দিয়ে দিব এই পোস্টে বা এই ভিডিওটার কমেন্ট বক্সে। ইনশাল্লাহ এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই। দেখো, প্রথমে বলছে যে নিচের কোনটা আসলে আইসোটোন। আইসোটোন মানে কি? দেখো, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রনিক। আইসো শব্দের অর্থ হচ্ছে সমান। এখন যদি কখনো বলে আইসোটপ, লাস্টে আছে প, প্রোটন সংখ্যা সমান। আইসোটোন, লাস্টে দন্তন্য, নিউট্রন সংখ্যা সমান। আইসো ইলেকট্রনিক, ইলেকট্রন আছে আইসো, তার মানে ইলেকট্রন সংখ্যা সমান। যদি কখনো বলে আইসো বার, বৈষণ্যরা আছে, ভর সংখ্যা সমান। এই সবগুলো জিনিস আমি শুধু দেখো এক দুইটা সলভ করাচ্ছে, বাকিগুলো একটু তুমি দেখে নিও, আমার কথা অনুসারে বাকিগুলো সলভ করে নিও। সো দেখো, যদি আমি নিউট্রন সংখ্যার কথা বলি, নিউট্রন সংখ্যা কেমনে জানি? এই দুইটা সংখ্যার বিয়োগফল হচ্ছে নিউট্রন। তাহলে এখন দেখো, এই 30 থেকে যদি আমরা 14 বিয়োগ করি তাহলে 16 পাওয়া যায়। 32 থেকে যদি 16 বিয়োগ করি 16 পাওয়া যায়। অর্থাৎ প্রথমেই দেখো, এইটার নিউট্রন সংখ্যা এবং এইটার নিউট্রন সংখ্যা সমান, অর্থাৎ প্রথম উত্তরটাই হচ্ছে ক। বাকি যখন তুমি 1 নম্বরের অপশনে উত্তরটা পেয়ে যাবা, বাকিগুলো ঘাটাঘাটি করার দরকারই নাই, প্রয়োজনীয়তাই নাই আসলে। আচ্ছা, ঠিক আছে। তার পরবর্তীতে দেখো, এই যে আইসোটোপ, আইসোটোন। তার পরবর্তীতে এই যে এরা পরস্পরের কি, দেখো যদি ভর সংখ্যা উপরের গুলো সমান হইতো, হয়ে যেত আইসোবার। নিচের প্রোটন সংখ্যা সমান হতো, তাইলে হইতো আইসোটোপ। এখন দেখো, আইসোটোপ এবং আইসোটোন, আইসোটোপ এবং আইসোবার কোনোটাই না। তাহলে আমরা এখানে বিয়োগ করি তো দেখি এদের নিউট্রন সংখ্যাটা কত। এটা হচ্ছে 16, এটাও হচ্ছে 16, এটাও হচ্ছে 16। তার মানে এরা পরস্পরের কি হবে? এরা পরস্পরের আইসোটোন হবে। তার পরবর্তীতে দেখো, এখানের মধ্যে ভালো করে খেয়াল করো কোনটা আইসোটোনের উদাহরণ। একই কথা, জাস্ট তুমি এখানের মধ্যে একটু দেখো, বারবার পরীক্ষায় আসছে আইসোটোন, তাই বারবার বিয়োগ করো কোন দুইটার বিয়োগফল আসলে সমান। কোন জিনিস নিচ থেকে উপরটা বিয়োগ করো, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা, দেখো কোনটার আসলে বিয়োগফলটা সমান, সেটাই তোমার উত্তর হয়ে যাবে ইনশাল্লাহ। তার পরবর্তীতে দেখো, এখানের মধ্যে বলছে কি মিল আছে। দেখো ভালো করে খেয়াল করো, আমি বলেছি কিন্তু সবসময় মনে রাখতে হবে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রনিক। তো তোমাদের এইচএসসি তে সব থেকে আইসোটোনটা বেশি আসে, আইসো ইলেকট্রনিকটা আসে। অর্থাৎ আইসো ইলেকট্রনিক, আইসো মানে সমান, ইলেকট্রন মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যাটা সমান, বা আইসো ইলেকট্রনিক মানে ইলেকট্রন সংখ্যাটা সমান হয়ে যাবে। কেমন? সো এখন দেখো, এখানের মধ্যে নিয়নের কথা যদি আমি প্রথমেই বলি, নিয়নে ইলেকট্রন এর সংখ্যা কতগুলো? উপরের তো ভর সংখ্যা, আমরা জানি নিয়নের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা 9টা ছিল, যেহেতু পারমাণবিক সংখ্যা 9, কিন্তু -1 মানে কি, সে একটা ইলেকট্রন গ্রহণ করে 10 করে ফেলেছে। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন ছিল 12টা, যেহেতু তার পারমাণবিক সংখ্যা 12, বাট দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, প্লাস মানে বের করে দেয়া, তার ইলেকট্রন সংখ্যাও 10। তার মানে আমি কি বলতে পারি? সবারই আসলে কি সংখ্যা সমান? ইলেকট্রন সংখ্যা সমান। যার মানে ইলেকট্রন সংখ্যা মানে কি, এই যে আইসো ইলেকট্রনিক, এই যে দেখো আইসো ইলেকট্রনিক উইথ ইচ আদার, এটা একটু মনে রাখবো। কেমন? তারপরে দেখো কোনগুলো সম ইলেকট্রনিক। সম ইলেকট্রনিক মানে কি? সম ইলেকট্রন এবং সম মানে সমান, এটা বাংলা দিয়ে বোঝানো হয়। আর আইসো মানেও সমান, ইংরেজি টার্ম ব্যবহার করলে আইসো, বাংলা দিয়ে ব্যবহার করলে সম ব্যবহার করা হবে। সো আইসো ইলেকট্রনিক অথবা সম ইলেকট্রনিক, সেম পার্ট, এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। এখন খুঁজে বের করো কোনগুলোর ইলেকট্রন সংখ্যা তোমার সমান। এখানের মধ্যে আমি উত্তর বলবো না, কিছু কিছু নিজেও চেষ্টা করো। কেমন? ইলেকট্রন সংখ্যা সমান তো বের করতে পারবে। জাল নোট শনাক্তকরণে কোন পদ্ধতি সাহায্যে নিব, এই জিনিসগুলো একটু মনে রাখবা। থিওরিটিক্যাল কিছু পার্ট পড়ে চলে আসে আসলে, জাল টাকা, তারপরে হচ্ছে ওই যে আমরা ইউভি রশ্মি ব্যবহার করি, তার পরবর্তীতে এমআরআই কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, এনএরআর ডট, এই এতগুলো দরকার নেই। এমআরআইটা করবা এবং জাল নোটটা একটু বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি এখনই বলবো, আল্ট্রাভায়োলেট রশ্মি, এগুলো থিওরিটিক্যাল জিনিস একটু মনে রাখবা। কেমন? তারপরে এখানে বলছে NH4 আয়নে নিউট্রন সংখ্যা কত। খুবই সুন্দর একটা প্রশ্ন। বলতে পারতো এটার ইলেকট্রন সংখ্যা কত, বলতে পারতো এটার প্রোটন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত, যে কোনো কিছুই চাইতে পারতো। এটা প্যারা খাওয়ার কিছু নাই। নিউট্রন সংখ্যা যখন তোমাকে জিজ্ঞেস করবে, দেখো NH4 প্লাস, প্লাসে আসলে নিউট্রন সংখ্যা তো কখনো কেউ ত্যাগ করে না, এই প্লাসটা আসলে ইলেকট্রন সংখ্যা বা এই সংখ্যাটাকে বোঝানো হয় আসলে। তো নাইট্রোজেনের প্রোটন কয়টা থাকে? নাইট্রোজেনের হচ্ছে 14 থাকে। তাহলে এক একটা হাইড্রোজেনের প্রোটন কয়টা করে থাকে? একটা করে থাকে। তাহলে 4টা হাইড্রোজেন আছে, তার মানে 4
হাইড্রোজেনে কি কোনো প্রোটন থাকে? উত্তর না, হাইড্রোজেনে কোনো প্রোটন নাই। হাইড্রোজেন কিন্তু এই যে H11, অর্থাৎ এটার প্রোটন সংখ্যা 1 হয় এবং এটার নিউট্রন সংখ্যা 0 হয়, এটার ইলেকট্রন সংখ্যা 1 হয়। এইটা কিন্তু একটু দেখছো কেন প্রশ্নটা দিয়েছে, কারণ হাইড্রোজেনে কোনো নিউট্রন নাই, 0, তাহলে যোগ বিয়োগ করলে কত হবে? 7 হবে, কারণ প্লাস দিয়ে তো কোনো যায় আসে না। এটা হচ্ছে তোমার কি সংখ্যা? নিউট্রন সংখ্যা। যদি তোমাকে বলতো ইলেকট্রন সংখ্যা কত, নাইট্রোজেনের ইলেকট্রন 7টা যোগ 4টা, হাইড্রোজেনের ইলেকট্রন হচ্ছে 4টা, কিন্তু এই +1 মানে কি, সে একটা বের করে দিয়েছে তাই -1, তাহলে এখানের মধ্যে কত হলো? মোট হইতো 10টা, অর্থাৎ ইলেকট্রন চাইলে হয়তো 10টা এবং নিউট্রন চেয়েছে, যার কারণে উত্তর হবে কয়টা? 7টা। এগুলো একটু মনে রাখতে হবে, কেমন? এই যে দেখো এখানে আমি এগুলো একদম নোট করে দিয়ে দিয়েছি, এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ, এটা নিয়ে প্যারা খাইও না ইনশাল্লাহ, কেমন? আচ্ছা, তারপর বলছে এই যে তেজস্ক্রিয় কোবাল্ট এতয়ের সাহায্যে কোন রোগ নির্ণয় করা হয়, এই জিনিসগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। অর্থাৎ ওই তেজস্ক্রিয় আইসোটোপ যখন পড়বা, আইসোটোপের ব্যবহারগুলো একটু রিডিং পড়ো, কোন আইসোটোপটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এইগুলো একটু গুরুত্বপূর্ণ, এগুলো প্রশ্ন পরীক্ষার মধ্যে চলে আসতে পারে ইনশাল্লাহ। পরমাণু নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত কোন বিজ্ঞানী প্রমাণ করেন? দেখো ভাইয়া ভালো করে বুঝো কি বলছে। পরমাণু নিউক্লিয়াস, এই যে রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, অরবিট সম্পর্কে কে ধারণা দিয়েছে, অরবিটাল সম্পর্কে কে ধারণা দিয়েছে, কে কোনটা বলেছে, এই জিনিসগুলো পড়বা। এটা 9, 10-এরই প্রশ্ন। নিউক্লিয়াস আধানযুক্ত, এটা রাদারফোর্ড বলছে, যেটা রাজশাহী বোর্ডে চলে এসেছিল, কেমন? তার পরবর্তীতে দেখো, তার পরবর্তী প্রশ্ন যদি বলি, কোন মতবাদ পরমাণু সৌরজগৎ, ওই যে একই কথা, সৌরজগৎ, রাদারফোর্ড আসলে পরমাণুটাকে সৌর মডেল, সৌরজগতের সাথে তুলনা করেছিল, যার কারণে রাদারফোর্ড পরমাণু মডেলটাকে সৌর মডেলও বলা হয়ে থাকে। কি মডেল বলা হয়? উত্তর হচ্ছে সৌর মডেলও বলা হয়ে থাকে। তার পরবর্তীতে যদি আমি বলি কোন মতবাদ, এই যে এইগুলো একটু পড়বা, সোলার সিস্টেম বা সৌর মডেল, এগুলো আমি উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দিব। বোর পরমাণু মডেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে, সবসময় মনে রাখবা, বোর অথবা রাদারফোর্ড পরমাণু মডেল প্রযোজ্য হয় যাদের শুধুমাত্র একটাই ইলেকট্রন থাকে, একটাই ইলেকট্রন। তো হাইড্রোজেন প্লাসের ইলেকট্রন কয়টা বলো তো ভাইয়া? হাইড্রোজেনের ইলেকট্রন ছিলই তো একটা, প্লাস মানে কি একটা বের করে দিছে, তার ইলেকট্রন এখন 0টা। হিলিয়ামের ইলেকট্রন কয়টা? দুইটা ছিল হিলিয়ামের, একটা বের করে দিছে, যার কারণে একটা এখন। লিথিয়ামের ইলেকট্রন কয়টা? তার ইলেকট্রন ছিল 3টা, কিন্তু একটা প্লাস করে বের করে দেওয়ার কারণে হয়েছে 2টা। বেরিলিয়াম হচ্ছে, এই যে দেখো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, 4টা ছিল, একটা বের করার কারণে হয়ে গেছে তার আসলে 3টা। তাহলে আমি কি বলেছি আসলে যাদের একটা ইলেকট্রন থাকে তাদের ক্ষেত্রে এই বোর প্রযোজ্য। তাহলে একটা ইলেকট্রন হচ্ছে হিলিয়ামে রয়েছে, হিলিয়াম প্লাস, নট হিলিয়াম। যদি এখানের মধ্যে শুধুমাত্র আমি হাইড্রোজেন অপশনে দিতাম তাহলে এটাও কিন্তু উত্তর হতো। তাহলে একটু মনে রাখবা, হাইড্রোজেন হতে পারে, হিলিয়াম প্লাস হতে পারে, তারপর হচ্ছে গিয়ে তোমার লিথিয়াম 2+ হতে পারে, তারপর হচ্ছে বেরিলিয়াম 3+ হতে পারে। এদের সবগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য, অর্থাৎ এদের সবারই আসলে একটা ইলেকট্রন রয়েছে। এইগুলো একটু হিসেব রাখতে হবে, কেমন? কোনটির ক্ষেত্রে বর্ণালী সম্ভব? ওই যে বর্ণালীর ধারণা কে দিছে? বিজ্ঞানী বোর। দেখো একটু বুঝো, বর্ণালীর ব্যাখ্যা করা সম্ভব, বর্ণালীর ধারণা দিছে বিজ্ঞানী বোর। তাহলে বোর মডেল কার ক্ষেত্রে প্রযোজ্য? যাদের একটা ইলেকট্রন রয়েছে। কার একটা ইলেকট্রন রয়েছে? হিলিয়াম প্লাস। একটু আগে আমরা সলভ করলাম, কেমন? সরি, হিলিয়াম 2+-এ তো হিলিয়াম প্লাস করছি, হিলিয়াম 2+ তো করি নাই। তাহলে এখানের মধ্যে দেখো লিথিয়াম প্লাস, এর আসলে কয়টা ইলেকট্রন আছে? ইলেকট্রন আছে একটা। এর ইলেকট্রন দেখো কয়টা? 2টা বের করছে, মানে 0টা। এর ইলেকট্রনও 0টা, এর ইলেকট্রন হচ্ছে 2টা। এভাবে ইলেকট্রন সংখ্যাটা বের করে নিবা, কেমন? আচ্ছা, প্ল্যাঙ্কের ধ্রুবকের মানে এই জিনিসগুলো একটু মনে রাখবা। প্ল্যাঙ্কের ধ্রুবক মানে আমরা ওই যে মনে আছে বোরের মডেল পড়ছিলাম, MVR সমান সমান হচ্ছে LH/2π। এখান থেকে আমাদের আসলে কেমিস্ট্রির প্ল্যাঙ্কের ধ্রুবকটা পরিচিত। এটা মনে রাখবা 6.626 গুণন 10⁻34 জুল সেকেন্ড। এটা দেওয়ার কারণ হচ্ছে এককটা চেঞ্জ করে দেয়। এই যে দেখো এখানের মধ্যে সবগুলোই দেখো, যদিও বা জুল সেকেন্ড দিছে, এই যে দেখো জুল সেকেন্ড, জুল পার সেকেন্ডও দিতে পারতো। এই যে এটা হচ্ছে উত্তর। এগুলো কনস্ট্যান্ট ভ্যালু মুখস্থ করে ফেলতে হবে, এগুলো পরীক্ষা আসতে পারে। তবে জুল সেকেন্ড এককটা মনে রাখবে। অপশন মানটা দুইটাই দিয়ে দিতে পারে, অর্থাৎ এখানেও দিতে পারতো 6.624 গুণন 10⁻34 জুল পার সেকেন্ড। তখন তুমি এককটা নিয়ে আসলে কনফিউশনে পড়ে যাবা, কেমন? এইটা আসলে একটু মনে রাখবা মাথার মধ্যে। এই যে প্রোটনের ভরগুলো, এই যে ভরগুলো একটু মনে রাখার ট্রাই করবা। প্রোটনের ভর, নিউট্রনের ভর, ইলেকট্রনের ভর, বিশেষ করে ইলেকট্রনের ভরটা বেশ গুরুত্বপূর্ণ। ইলেকট্রনের ভরটা যদি আমি বলি এটা কোন এককে ভাইয়া? উত্তর হচ্ছে এটা হচ্ছে গ্রাম এককে।
আর যদি কেজি এককে বলতো 9.11 গুণন 10⁻31 কেজি। যদিও বা এইগুলো হচ্ছে গিয়ে তোমার 9-10 এর জন্য ইম্পর্টেন্ট, বেশি চলে আসতে পারে আসলে। এখানে দেখো কি বলেছে, বলেছে বোরনের শেষ কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। তাহলে কৌণিক ভরবেগের সূত্র কি জানি, mvr সমান সমান হচ্ছে NH/2 পাই। এই যে পার্টটুকু তোমরা দেখতেছো না, এইটা পুরাটা কৌণিক ভরবেগ, পুরাটা কৌণিক ভরবেগ। তার মানে এই পুরাটার ভ্যালু একসাথে চেয়েছে, mvr এর মান চেয়েছে। তাহলে বোরনের শেষ কক্ষপথে যদি তুমি বের করতে চাও, জাস্ট তুমি বোরনের শেষ কক্ষপথের মানটাই n বসাবা। n মানে কি, n মানে হচ্ছে কক্ষপথ সংখ্যা। কি সংখ্যা? কক্ষপথ সংখ্যা। এখন তুমি যদি বোরনের ইলেকট্রন বিন্যাস তুমি করো, তখন তুমি দেখবা বোরন হচ্ছে 1s2 2s2 2p1। তার মানে এখানে শেষ কক্ষপথ কি, 2 নাম্বার কক্ষপথটা না? তাহলে তুমি n এর মান 2h/2 পাই লিখতে পারো। তাহলে 2 2 কাটা দিলে এখানে থাকতেছে h/পাই। যদি তোমাকে বলতে এই যে দেখো h/পাই, এটা হচ্ছে ঘ নাম্বার উত্তরটা হবে। কত নাম্বার উত্তর? উত্তর হচ্ছে ঘ নাম্বার। বলতে পারতো ক্লোরিনের 15তম ইলেকট্রন, তারপর হচ্ছে বোরনের 7 নাম্বার ইলেকট্রন, তখন দেখবা ওই 7 নাম্বার বা 15 নাম্বার ইলেকট্রনটা কত নাম্বার কক্ষপথে রয়েছে, ইলেকট্রন বিন্যাস পারো, রাইট? এখন ক্লোরিনের ক্ষেত্রে যদি বলে ক্লোরিনের প্রথম ইলেকট্রন, তার মানে ওটা তো 1s1 এ আছে, তার মানে 1s1 এ তো সবার প্রথম ইলেকট্রনটা থাকে, রাইট? তো 1s মানে কি, 1 নাম্বার কক্ষপথ, তখন n এর মান 1 বসাতে হবে। বুঝাইতে পারছি? কক্ষপথ সংখ্যাটা তুমি যত নাম্বার ইলেকট্রনের বলবে, ইলেকট্রন বিন্যাস করে বের করে বসিয়ে ফেলবা ইনশাল্লাহ। তারপরে দেখবা পরমাণুর, এই যে দেখো এইটা ইম্পর্টেন্ট, পরমাণুর অরবিটালের ধারণা কোথায় থেকে এসেছে? আমরা স্বাভাবিকভাবে কি কোয়ান্টাম সংখ্যা থেকে আসলে অরবিটালের ধারণা পাইছি না? অরবিটের ধারণা, অরবিটালের ধারণা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ধারণা, ওই যে আমরা পড়েছি এন এর সম্পর্কে, এল এর সম্পর্কে, এম এর সম্পর্কে, এস এর সম্পর্কে। এই এম আসলে হচ্ছে আমাদের অরবিটালের ধারণা দেয়, কেমন? এটি একটু মনে রাখবা। এল আসলে কি, আর এল কি দেয়? উপশক্তি স্তর। এটা হচ্ছে শক্তি স্তর, এটা হচ্ছে কোয়ান্টাম ম্যাগনেটিক, মানে হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ কোয়ান্টাম তত্ত্ব থেকে এসেছে। এইগুলো একটু মনে রাখতে হবে, কেমন? চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি পাওয়া যায় আসলে, কি বলেছে? চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, ওই যে বললাম চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কোনটা দিয়ে প্রকাশ করা হয় জানো? এম দিয়ে। অর্থাৎ এম এর মান যদি ধরো হচ্ছে গিয়ে -1, 0, +1 এরকম টাইপের মান বুঝে, তাহলে এটা কি হইতো? px py pz হইতো। অথবা এম এর মান হইতে পারতো হচ্ছে কি বলে, এম এর মান হইতে পারতো হচ্ছে -2 -1 0 +1, হ্যাঁ +2। তার মানে এগুলো কি বুঝাইতো? বুঝাইতো dxy dyz dzx dx² y² dz², এইগুলো বুঝাইতো। তার মানে এইগুলো দ্বারা আসলে এই যে px py pz এদেরকে দ্বারা কি বোঝানো হয়? এদের দ্বারা আসলে ও মানে হচ্ছে মানে চুম্বক কোয়ান্টাম সংখ্যা বোঝানো হয়, যাদেরকে দিয়ে আমরা অরবিটাল প্রকাশ করি। কি প্রকাশ করি? অরবিটাল। অরবিটাল, এই পিএক্স পিওয়াই পিজেডি কিন্তু আসল অরবিটাল। আমরা যে পড়ি না এসপি ডিএফ, এইগুলো অরবিটাল, এইগুলো আসলে উপশক্তি স্তর। পিএক্স পিওয়াই পিজেড এইগুলো হচ্ছে আসল অরবিটাল। তার মানে এটা কি দ্বারা প্রকাশ করা হয়? উত্তর হচ্ছে অরবিটাল, কেমন? তারপরে দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা যদি হচ্ছে এল এর মান যদি 2 হলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে? আমরা এল দিয়ে একটা সূত্র মনে রাখবো, ঠিক আছে? এদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা যদি আসে 12 + 1, তাহলে এখানে দেখো এটা হচ্ছে সূত্র। কোনো যদি এল এর মান দিয়ে দেয়, সেই ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রনের সূত্র, তাহলে 2 × 2, এল এর মান কত বলো তো ভাইয়া? এল এর মান হচ্ছে 2 দিয়ে দিয়েছে, তাহলে এই যে +1, তাহলে 2 × 2 = 4 আর 1 = 5, টোটাল ইলেকট্রন হচ্ছে 10টা। তাহলে আমরা বের করে ফেলেছি। কোনো কক্ষপথ দিলে জাস্ট আমরা কি করব? 2n²। যদি বলে 2 নাম্বার কক্ষপথ, 3 নাম্বার কক্ষপথ, তখন 2n²। 3 নাম্বার বললে n এর মান 3 বসাবো, 4 বললে n এর মান 4 বসাবো, এভাবে বের করে ফেলবো, কেমন? আচ্ছা, সর্ববহিস্থ ডি অরবিটালের জন্য প্রযোজ্য কোনটি? সবসময় মনে রাখবো সর্ববহিস্থের অরবিটালের জন্য প্রযোজ্য কোনটা আসলে? ডি অরবিটালের জন্য সবসময় মনে রাখবো এল এর মান কয়েকটা হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। 0 হলে এস অরবিটাল বোঝানো হয়, 1 হলে পি, 2 হলে ডি বোঝানো হয়, 3 হলে এফ বোঝানো হয়। বুঝতে পেরেছো? তাহলে ডি এর জন্য এল এর মান আসলে অলওয়েজ 2 হয়। তো তুমি এখানে 2 খুঁজো, 0 আছে হবে না, 1 আছে হবে না, 3 আছে হবে না, তাহলে এই যে 2 একটাই আছে 2। বুঝতে পেরেছো আমার কথা? তার মানে উত্তর হবে কোনটা? উত্তর হবে এইটা। বুঝতে পেরেছো আমার কথা?
কোন অরবিটালটা সম্ভব, এই যে কোন অরবিটালটা সম্ভব এবং কোন অরবিটাল সম্ভব না, এটা আসলে কিভাবে আমরা খুঁজে বের করি, আমরা এটা তো বেসিক জিনিস আসলে। 1p এটা তো 9-10 শিখেছো, 1p সম্ভব কখনো, 2d কি কখনো সম্ভব, 3f কি কখনো সম্ভব, 1s সম্ভব, এটা তো একদম বেসিক জিনিস। এটা আসলে আমি এখন ওই তোমার হচ্ছে ওই কি বলে আহুবাউ নীতি দিয়ে ব্যাখ্যা করে সময় নষ্ট করতে চাচ্ছি না, কেমন? আচ্ছা ঠিক আছে, আহুবাউ তো না, ওই যে কোয়ান্টাম সংখ্যা দিয়ে ব্যাখ্যা করা যায়। এই যে দেখো কোন অরবিটালে সর্বোচ্চ, অরবিটাল মানে কক্ষপথ, সর্বোচ্চ কক্ষপথের ধারণ ক্ষমতা আমি একটু আগে বলেছি 2n², এগুলো একটু মনে রাখতে হবে, কেমন? তার পরবর্তীতে দেখো এখানের মধ্যে কোন অরবিটালে ইলেকট্রন ঘনত্বটা সর্বাধিক, তার মানে বোঝানো হয়েছে যে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক মানেটা কি ভাইয়া বলো তো? ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক মানে সেখানে সব থেকে বেশি, জায়গাটা ছোট, ইলেকট্রনের সংখ্যাটা বেশি। এখন এখানের মধ্যে তুমি বলতে পারো 1 2 3 4, এখানে তোমাকে প্রায়োরিটি দিতে হবে কার কক্ষপথটা সব থেকে ছোট, এইটা তোমাকে প্রায়োরিটি দিতে হবে ইলেকট্রন ঘনত্বের জন্য, যেমন জায়গা যত ছোট ইলেকট্রনের ঘনত্ব তত বেশি। কিন্তু 1 নম্বর কক্ষপথের কথা বললে তো ভাইয়া জায়গা ছোট, 1 নম্বর কক্ষপথ, কক্ষপথ 1 হইলে কি হবে? কক্ষপথ 1 হইলে তো ভাই এটার কক্ষপথ ছোট, কিন্তু এখানের থেকে তো বাইরের কক্ষপথ গুলোতে ইলেকট্রন বেশি, কিন্তু অনেক বড়, বাইরের গুলো ইলেকট্রন বেশি হইলেও একটু বেশিই বড়, যার কারণে 1 নম্বর কক্ষপথ যেহেতু সব থেকে ছোট, তাহলে এই যে দেখো 1s মানে প্রথম কক্ষপথে ইলেকট্রনের ঘনত্বটা সব থেকে বেশি হয়, বুঝতে পেরেছো? তারপরে দেখো এখানের মধ্যে বলেছে কোয়ান্টাম সংখ্যার মান এল এর মান এত হলে সেটটা আসলে কি হবে। এখানের মধ্যে আমরা কি বলতে পারি, এন এর মান যদি 4 হয় 4 দিব, ওই যে এল এর মান যদি 3 হয়, মনে আছে আমি একটু আগে লিখে দিয়েছি, এই যে দেখো এখানের মধ্যে এইগুলো একটু লিখে নিবা, এই যে দেখো এই যে 3 হলে এফ হয়, এই যে দেখো এফ হয় এফ, এইগুলো একটু লিখে নিবা, কেমন? এইগুলো আমি একবারই লিখে দিচ্ছি, এত সময় আসলে এখন নাই তোমাদের হাতেও। এই যে দেখো এটা হচ্ছে, এটা কি হবে, এফ হবে, অর্থাৎ এইটা আমরা একটু মনে রাখবো, আর উত্তরটা হলে কি 4f, কেমন? আচ্ছা তারপরে এখানের মধ্যে বলেছে যে ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা এল এর মান 3 হলে এম এর মান কত। খুবই সোজা, আমরা এটা কোয়ান্টাম সংখ্যা থেকে শিখেছি, এল এর মান যদি 3 হয় তাহলে এম এর মান আসলে কি হবে, এইটা মানের প্লাস মাইনাস পর্যন্ত, অর্থাৎ এইটা যে মানটা হয়েছে 3, মাইনাস থেকে শুরু করবো, -3 -2 -1, তারপরে হচ্ছে কি দিব, তাহলে এখানের মধ্যে দিব হচ্ছে গিয়ে তোমার 0 +1, তার পরবর্তীতে +2। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, আমি এখান থেকে বলতে পারি এখানে কয়টা উত্তর, 1 2 3 4 5 6, 6টা। এই যে দেখো কোথায় +2 পর্যন্ত, এই যে দেখো এইটা হচ্ছে এইটা, এই যে একসাথে উত্তর দিয়ে দিয়েছে, একসাথে উত্তর দিয়ে দিয়েছে, কেমন? আচ্ছা নিচের কোয়ান্টাম নাম্বারের তোমার হচ্ছে বাস্তব সেট কোনটা, সবসময় মনে রাখবে, এরকম বাস্তব সেট যদি তোমার কাছে দেয় সবসময় মনে রাখবে এন এর মান, সবসময় ভালো করে খেয়াল করে রাখবা, এন এর মান এল এর মানের থেকে বড় হয়, এইটার মান আবার হচ্ছে এম এর মান হবে প্লাস মাইনাস পর্যন্ত, এইটা একটু মনে রাখবা, ভালো করে বুঝো। এখানের মধ্যে এন এবং এল কোথাও সমান হতে পারে না, অলওয়েজ 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 এখানে এন এর মানটা এল এর থেকে বড় হবে। তাহলে এখানে দেখো 2 আছে, এখানে 1 আছে, এটাও মানে, এটাও মানে, এটাও মানে, এটাও মানে, এন এবং এল এর মানে কোনো সমস্যা নেই, কারণ এল এর মানটা কখনো এন এর মানের থেকে বড় হতে পারে না, তাহলে সবগুলো শর্ত মেনে গেছে, কোনোটা না মানলে বাদ দিয়ে দিতাম। এখানে দেখো এল এর মান এবং এম এর মানটা সমান হতে পারে, সমান হতে পারে, এম কি কখনো বড় হবে? উত্তর হচ্ছে না, এল এবং এম সবসময় সমান হয়। তাহলে এখানে দেখো এল হচ্ছে 1, দেখো এখানের মধ্যে একটা জিনিস বুঝতে হবে, আবার বড় হতে পারে না এল, আসলে এই যে দেখো এল বড় হতে পারে, এম কখনো এর মান, এর মান এর থেকে, এল এর থেকে ছোট বা সমান, এটা একটু মনে রাখবা, ছোট অথবা সমান হবে, সবসময় মনে রাখবা। এটা ছোট, যদি এই জিনিসটা আমি এভাবে দিই তাহলে সব থেকে ভালো হয়, এর থেকে ছোট অথবা সমান, এরকম টাইপের, ছোট অথবা সমান মানে কখনো বড় হতে পারবে না। এখানে দেখো এম এর মান, আচ্ছা এটা 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 সমান দিয়ে দিছে, কোনো সমস্যা নেই, এটা ছোট দিয়ে দিছে, এল এর মান 0, এটার মান 0, সমান দিয়ে দিছে, এটা 0, এটা দিছে 1, কখনো কি, এই যে দেখো তো এখানের মধ্যে কি করছে ওরা, এল ইজ লেস দেন এম করে ফেলছে, তাহলে উত্তর হবে এটা। এটা একটু মনে রাখবা যে এল এর থেকে এন এর মান বড়, এল এর থেকে এম এর মান সমান অথবা বড় হবে, এইটা একটু মনে রাখবো, কেমন? এখানে দেখো 14তম, এই যে দেখো এটা হচ্ছে হুন্ডির নীতি অনুসারে দিয়েছে যে 14তম ইলেকট্রনের ক্ষেত্রে 4টি কোয়ান্টাম সংখ্যার সেট আসলে কোনটা, বুঝতে পেরেছো আমার কথা? কি বলেছি, ক্লোরিনের 14তম ইলেকট্রনের ক্ষেত্রে 4টি কোয়ান্টাম সংখ্যার সেট। দেখো 14তম ইলেকট্রনের কথা যদি আমি বলি ক্লোরিনের, দেখো এখানে আমি যখন ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করব 1s2 2s2 2p6 3s2 3p
5। এখন 14তম ইলেকট্রনটা খুঁজে বের করতে হবে। তো 14তম ইলেকট্রন কিভাবে খুঁজে বের করবো? এখান থেকে এই পর্যন্ত তার 10টা ইলেকট্রন চলে গিয়েছে। এই যে এখান থেকে এটা হচ্ছে 12টা ইলেকট্রন এখানে গান, তাহলে 13, 14, 15 এগুলো সব 3p-তে আছে। এখন ভাইয়া এটা আসলে কততম ইলেকট্রন বুঝবো কেমনে? এভাবে টান দিবা কোনটা কততম ইলেকট্রন বোঝার জন্য। হ্যাঁ, 1, 2, 3, 4, 5টা দিলাম, ভালো করে বুঝো, ভালো করে বুঝো। 3p5, রাইট? 3p5। তাহলে এখানে দেখো এটা কত পর্যন্ত গেছিল? 12 নাম্বার পর্যন্ত, তারপর থেকে শুরু করে এই যে 13, 14, 15, এই যে, আর এটা তো পি অরবিটাল, এই যে দেখো 15, তারপর হবে এখানে কি এই যে 16, তারপরে হচ্ছে 17। কিন্তু আমার যে এই যে ইলেকট্রনটা ছিল 12-র পরে 13, এই যে 14, এইটা হচ্ছে 14 নাম্বার ইলেকট্রন, এইটা হচ্ছে 14 নাম্বার ইলেকট্রন। তাহলে 14 নাম্বার ইলেকট্রনের জন্য কি হবে বলতো ভাইয়া? আমরা প্রথমে কিসে 14 নাম্বার ইলেকট্রন খুঁজে পাইছি? 3p-তে ইলেকট্রন খুঁজে পাইছি। 3 এর জন্য n এর মান কত? 3। এল এর মান কত? বারবার বলেছি যে এল এর মান হবে 0, 1, 2, 3 এস পি ডি এফ। তাহলে 1 হইলে পি হচ্ছে, এই যে দেখো এটার মান হবে 1। তাহলে এখানে এম এর মানটা কত হবে? এই যে দেখো তুমি যে এখানে করছো না, এটা হচ্ছে -1, 0, +1। এটা আমার কোয়ান্টাম সংখ্যা যারা একটু প্যারা খাও, এটা কিন্তু একটা ঘ নাম্বার প্রশ্নের মতো দিয়ে দিয়েছে। আমার গুণগত রসায়নের কোয়ান্টাম সংখ্যা দিয়ে একদম ডিটেইলসে ক্লাস করিয়ে দিয়েছি, সেটা একটু দেখে ফেলবা কেমন। এই যে দেখো এটার মান হবে, এম এর মান কয়টা? এটার মান যদি -1 হয়, সরি 1 হয়, এম এর মান হবে -1, 0, +1, রাইট? তাহলে এখানে আমি তিনটার মধ্যে কোনটা বসাবো? এটা যেহেতু এই যে 0 বরাবর আছে, এটা 0-তে বসাবা। এস এর মান কত হবে? এস এর মান +1 নাকি -1? আমরা জানি উপরের দিকে যদি ইলেকট্রন উঠে থাকে তাহলে সেটা +12 হয়ে যায়। অর্থাৎ এটা হবে এন এর মান 3, এল এর মান 1, এম এর মান 0। এই যে এম এর মান 0, এই যে দেখো, তার মানে এটা হচ্ছে এটা উত্তর। এই যে এইটা, এই যে এটা, এটা। আবারও বলতেছি, এই হিসাবটা না বুঝলে কোয়ান্টাম সংখ্যা তোমাকে আবারও দেখতে হবে। আই হোপ তোমরা কোয়ান্টাম সংখ্যা বা ভুন্দের নীতিটা পারো। না পারলে ডিটেলসে একটু হচ্ছে আমার কোয়ান্টাম সংখ্যার উপর গুণগত রসায়নের ডিটেলস ক্লাস রয়েছে, এটা কিন্তু ঘ নাম্বার প্রশ্নে দেয় কেমন। আচ্ছা, এখানের মধ্যে বলছে তরঙ্গ দৈর্ঘ্য কোন রশ্মির বেশি। সবসময় মনে রাখবো যাদের আসলে তরঙ্গ বেশি, দৈর্ঘ্য বেশি, তাদের আসলে কম্পাঙ্ক কম হয়। কম্পাঙ্ক কম যাদের, তাদের তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হয়। এই ক্ষেত্রে আমরা এই যে এদের নামটা একটু মনে রাখবো। এক্স রে, এটা কি বেশি আসলে? তোমার হচ্ছে তরঙ্গ সংখ্যা, সরি তরঙ্গ সংখ্যাটা বেশি। এইগুলো একটু থিওরিটিক্যাল জিনিসপত্রগুলো আমরা একটু দেখে নিব কেমন। তার পরবর্তী সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা কিন্তু সিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওই যে তোমাকে ল্যামডার মান বের করতে বলবে, ওই যে তোমাকে ল্যামডার মান বের করতে বলবে, ল্যামডার মান বের করতে বলার পরবর্তীতে তোমাকে বলবে যে ভাইয়া তুমি তো ল্যামডার মান বের করেছো, এটা কি দৃশ্যমান আলোক অঞ্চলে পড়বে নাকি অদৃশ্যমান আলোক অঞ্চলে পড়বে? এই টাইপের প্রশ্ন জিজ্ঞেস করবে। বুঝতে পেরেছো আমার কথা? তো এই টাইপের যদি তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করে তাহলে তুমি কিভাবে উত্তর দিবা? এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে, কোনটার ভ্যালু কত হবে, এইগুলোর মান একটু মুখস্থ রাখবা। এই যে দেখো এখানের মধ্যে বলছে যে এই ক্ষেত্রে লাইম্যান সিরিজের, আসলে লাইম্যান সিরিজের ক্ষেত্রে n1 এর মান কত? সবসময় মনে রাখবা লাইম্যান, বামার, প্যাশসেন, ব্রাকেট, ফুড, নাম 5টা মুখস্থ রাখতে হবে। লাইম্যান মানে 1, তারপর বামার 2, লাইম্যান, বামার, প্যাশসেন 3, তারপরে ব্র্যাকেট হচ্ছে 4 এবং ফুড হচ্ছে 5 নাম্বার। তার মানে লাইম্যান, বামার। তো এখানে কি বলছে? লাইম্যান, অর্থাৎ এন এর মান হচ্ছে কি হবে বলতো? 1 হবে। এবং সবসময় মনে রাখবে n1, দুইটা কক্ষপথ যে পরীক্ষার হলে তোমার দেয়া থাকে, সবসময় মনে রাখবে এটার মানটা তুমি ছোট ব্যবহার করবা আর এটা বড় কক্ষপথের মানটা ব্যবহার করবা। তো 1 নাম্বার কক্ষপথ মানে তোমাকে কি বলেছে? লাইম্যান যেহেতু এখানে বলে দিয়েছে, তার মানে এটা 1 নাম্বার কক্ষপথ তোমাকে ইন্ডিকেট করতেছে কেমন। তারপরে দেখো হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রনের তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসলে তরঙ্গ দৈর্ঘ্য কত সৃষ্টি হবে? ওই যে আমি বললাম, জাস্ট এটা দিয়ে তুমি নির্ণয় করবা 1/λ সমান সমান হচ্ছে আর এইচ, তারপরে কি করবো 1 - n1² - 1/n2², এটা করবো। এখন প্রশ্ন হচ্ছে আর এইচ এর মান কত বসাবো? ভালো করে খেয়াল করো, তোমার এখানে আসলে অ্যাংস্ট্রনের কথা বলেছে, সবগুলোর উত্তরে দেখো অ্যাংস্ট্রন দিয়ে দিয়েছে, রাইট? তো যেটাই দিয়ে থাক, তুমি এটা ল্যামডার মান 2টা জানো, মনে রাখবা ল্যামডার মান হচ্ছে, যদি তুমি ন্যানোমিটারে বের করতে চাও তাহলে বসাবা 10, 96, 78 গুণন 10⁻²। যদি এটা তুমি ন্যানোমিটার এককে বসাইতে চাও, ন্যানোমিটার কেমন। এটা কখন ব্যবহার করব? যখন তোমাকে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বলবে দেখা যাবে কিনা, বিভিন্ন রশ্মি দেখা যাবে কিনা, তখন আসলে ল্যামডার মান যদি আমরা, এই যে দেখো এখানে, সরি এটা হচ্ছে আর এইচ এর মান, তুমি আর এইচ এর মান যদি কখনো এই এককে বের করো বা এই এককে তুমি আর এইচ এর মান বসাও, তাহলে ল্যামডার এককটা তুমি কি কোন এককে পাবা? ন্যানোমিটারে পাবা। বাট তুমি যদি আর এইচ এর মানটা যদি কখনো মিটার এককে বসাও, তাহলে দেখবা 10, 96,
78 গুণন 10⁻⁻²। তাহলে এটাও দেখো 1 এর পরে দশমিক, অর্থাৎ তুমি এটা মিটার এককে পাবা। তো তুমি এটা মিটার এককে বের করবা। এবং এখানের মধ্যে দুইটা কক্ষপথ দেখো, দুইটা কক্ষপথ দেয়া আছে, রাইট? আমি সবসময় বলেছি n1 এর জায়গায় ছোট কক্ষপথের সংখ্যাটা বসাবা। এখানে বলছে তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তর, তার মানে একটা হচ্ছে ভ্যালু 3 দেয়া, একটা 1 দেয়া। তাহলে ছোট শক্তি স্তর কোনটা? 1, তার মানে এটা হচ্ছে 1 স্কয়ার। 2 নম্বর শক্তি স্তর কোনটা? সরি, এটা হচ্ছে 3 নম্বর শক্তি স্তর, তার মানে হচ্ছে 3 স্কয়ার, রাইট? এই দুইটা এখন বসায় দাও। এই যে তুমি মিটার এককে বসাইলে এই যে 10, 96, 78 গুণন 10⁻, এটা কত? এটা তো -2 হবে না বাবা, এটা তো মিটার এককে আর ন্যানোমিটার এককে কেমনে সাইব? এটা একটু ঠিক করে নাও। এটা হচ্ছে 7, এটা হচ্ছে 7, কেমন? এটা একটু মনে রাখবা, কেমন? আচ্ছা ঠিক আছে, এটা মনে রাখলে এনাফ, আর লাগবে না। তারপরে দেখো ভালো করে খেয়াল করো, তার মানে এটা হচ্ছে 10⁻7, তার পরবর্তীতে হচ্ছে 1 বাই 1 - 1 স্কয়ার ল্যামডা স্কয়ার। এখন তুমি যে ভ্যালুটা বের করবা, এটা যদিও বা একটা সিকিউ এর প্রশ্ন দিছে, ভ্যালুটা বের করবা, তার সাথে আসলে 10⁻10 গুণ করলেই আসলে তোমার অ্যাংস্ট্রম এককে বের হয়ে আসবে। অর্থাৎ তোমার যে এই যে ভ্যালুটা বের হবে, এই যে ভ্যালুটা বের হবে ওইটা এখানে বসাবা। বসানোর পরবর্তীতে আমরা সবসময় জানি 1 মিটার সমান সমান হচ্ছে 10⁻10 অ্যাংস্ট্রম, এটা আমরা একটু জানি সবাই, রাইট? তার মানে এই যে যদি আমি যে মিটার এককে পাচ্ছি সেটার সাথে 10⁻10 গুণ করলে হয়ে যাবে। এই টাইপের যে প্রশ্নগুলো দেয় তারা একটু শেষের দিকে আসলে করার চেষ্টা করবে, একটু সময় নেই। যে এখানের মধ্যে করে দেওয়া আছে, আমি এখানে 1 দশমিক লিখছিলাম আর 10 করছে, এটা 6 দিছে। কারণটা কি? আমি দশমিকটা এক ঘর আগে দিয়েছি, তারা পরে দিয়ে একটা 10 আসলে কমিয়ে দিয়েছে। বুঝাইতে পেরেছি? অঙ্ক করে দেয়া আছে, তোমরা একটু করে নিবা। কোন শিক্ষা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে আসলে কোনটি? এগুলো বেশি ইম্পর্টেন্ট। সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে কোনটা, গাঢ় বেগুনি প্রকাশ করে কোনটা, কোনটা কোন কালার বর্ণ প্রদর্শন করতেছে শিক্ষা পরীক্ষায়, এইগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, সোডিয়াম হচ্ছে সোনালী হলুদ প্রদর্শন করে। আয়ন শনাক্তকরণ খুবই গুরুত্বপূর্ণ। এখন এই ক্লাসে আয়ন শনাক্তকরণ বোঝানো সম্ভব না, আমি তোমাদেরকে বলবো আয়ন শনাক্ত থেকে সিকিউ যদি নাও আসে, এমসিকিউ আসবেই, আসবেই এমসিকিউ ভাইয়া। সো এই যে কপার হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম ফেরিসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়েও করা যেতে পারে। এই যে দেখো এটা মানে এইগুলো সব মনে রাখবা ভাইয়া, কোনটা কোন দায়ন। এই যে দেখো পটাশিয়াম পাইরো অ্যান্টিমনের দ্বারা এই যে K2H2SB2O7, এটা হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেটের সংকেত। এটা দ্বারা আসলে সোডিয়াম শনাক্ত করা যায়। পরীক্ষায় দিতে পারে সোডিয়াম কোনটা দ্বারা শনাক্তকরণ করা যায়। এই এত বড় বড় যৌগের নাম কিছু লিখে দিল, তখন আসলে কিভাবে ধরবা? সো এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কিছু নাই, আমি ডিটেলসে পড়াবো না। দেখো আমার হচ্ছে ইউটিউব চ্যানেল, তুমি কিছু করতে হবে না, আমার ইউটিউব চ্যানেলেও যেতে হবে না। আয়ন শনাক্তকরণ, আয়ন একটু স্পেস দিও, জাস্ট আয়ন শনাক্তকরণ একসাথে লিখে দিও না, আয়ন দিয়ে লিখে একটু স্পেস দিও, ওখানে দিও আয়ন শনাক্তকরণ। বুঝতে পেরেছো আমার কথা? আয়ন শনাক্তকরণ লিখে একটু সার্চ দিবা, দেওয়ার পরবর্তীতে দেখবে ইনশাল্লাহ এই ভিডিওটা চলে এসেছে। অলরেডি এই ভিডিওতে 1 লাখের উপরে স্টুডেন্টরা দেখেছে মাশাল্লাহ। সো বেশিক্ষণ না, এটা 5 মিনিট। যদি আয়ন শনাক্ত কাকে কি দিয়ে শনাক্ত করা হয় সেটা বুঝতে চাও, একটু 5 মিনিট মনোযোগ দিয়ে করবা, হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি মনে হয় যে আমি বর্ণ কোনটা কোন বর্ণ প্রদর্শন করে, সেটা 5 মিনিট, অর্থাৎ 10 মিনিটের একটা ক্লাস করে 5 মিনিট যোগ 5 মিনিট, এটা হচ্ছে আয়ন শনাক্ত। শুধু যদি শিখতে চাও আয়ন শনাক্তকরণ 5 মিনিট দেখলে হবে। মনে হয় যদি আয়ন শনাক্ত করার পর যে বর্ণগুলো পড়ে সেগুলো কিভাবে করবে, এটার জন্য এটা সলভ করলেই ইনশাল্লাহ এনাফ, আর কিচ্ছু লাগবে না। তারপরে দেখো 25°C তাপমাত্রা mx2 এর KSP এর মান এত হলে মোল পার লিটার এককে দ্রাব্যতা। খুবই সোজা, এগুলো হচ্ছে তোমরা সিকিউতে সব শিখেছো। mx2 মানে কি বলো তো ভাইয়া? mx2 মানে হচ্ছে এটাকে ভাঙলে কি পাওয়া যাবে? m পাওয়া যাবে এবং 2x পাওয়া যাবে, অর্থাৎ এটা s এর দ্রাব্যতা, এটা 2s। তার মানে আমরা KSP সমান সমান কি লিখতে পারি এখানে? s গুণন 2s, এটা তো 2s, রাইট? এটার উপর স্কয়ার। এখন এখানের মধ্যে কত হবে? 4s3। তাহলে KSP এর মান কত? KSP এর মান হচ্ছে 7.4 গুণন 10⁻11, রাইট? তাহলে s এর ভ্যালু কত হবে? এই জাস্ট সাইড চেঞ্জ করে ফেলো, ভাগ করে ফেলো, জাস্ট উত্তরটা বেরিয়ে যাবে ইনশাআল্লাহ। উত্তরটা বেরিয়ে যাবে। এখানের মধ্যে কত হবে? এখানে হচ্ছে 4, রাইট? উত্তরটা বেরিয়ে যাবে ইনশাআল্লাহ। সো এটা, হ্যাঁ, এটা করলেই উত্তরটা বের হয়ে যাবে, জাস্ট বের করে ফেলবা, কেমন? আচ্ছা ঠিক আছে। যেহেতু আমরা এই যে পার্টগুলো পড়লাম, এখান থেকে মোটামুটি গুণগত রসায়নের প্রশ্ন আসে। সো তোমার যদি মনে হয় যে হ্যাঁ একটা রিভিশন দেওয়া হয়েছে কিনা, হয়েছে মাশাআল্লাহ, বাট আমি যেই টাইপের কথা বলেছিলাম, এই যে ধরো আমি এটা এখন এই মান দিয়ে সলভ করাই দিলাম, পরীক্ষায় হতে পারে দ্রাব্যতা দিয়ে দিয়েছে, অর্থাৎ এস এর মান দিয়ে দিয়েছে, মানে এইটাই যে আসবে ব্যাপারটা তো এমন না। এখানের মধ্যে কি দিয়েছে? KSP দিয়েছে,
কেএসপি দিয়ে দিছে, এস এর মান চাইছে। হতে পারে পরীক্ষার মধ্যে তোমাকে এস এর মান দিয়ে দিছে, বলছে দ্রাব্যতার এত, কেএসপি কত, কিচ্ছু না, তখন জাস্ট এস এর মানটা বসাই দিব। এভাবে কিছু বিগত বছরের প্রশ্ন সলভ করো, নিজে নিজে একটু সলভ করো, ইনশাল্লাহ তুমি পারবা। আশা করি সবাই বুঝতে পারছো গুণগত রসায়নের পার্ট। ইনশাল্লাহ নেক্সট আবার পরিমাণগত রসায়নে দেখা, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম অধ্যায়টা থেকে এমন কিছু এমসিকিউ সলভ করার চেষ্টা করব যেগুলো পড়লে ইনশাআল্লাহ ওই টাইপের জিনিসগুলো পরীক্ষাতে ঘুরে ফিরে চলে আসে। তুমি মনে করো না যে ধরো আমি যে এমসিকিউ গুলো সলভ করবো হুবাহু আসবে, হ্যাঁ এই টাইপের আসবে, হয়তো বা হুবাহু চলেও আসতে পারে, আমি তো আসলে প্রশ্ন দেখিনি। সুতরাং বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে যেই যেই টাইপগুলো থেকে যেই যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেগুলোই রেখেছি ইনশাআল্লাহ। চলো এই ক্লাসগুলো এই টপিকের পড়াগুলো কমপ্লিট করে ফেলে। চলো আমরা এখন মৌলের পর্যায়বৃত্ত ধর্ম পড়বো। প্রথমে দেখো বলেছে পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলগুলো তীব্র জারক। আচ্ছা তীব্র জারক মানে কি জানো? তীব্র জারক মানে হচ্ছে যারা সহজে ইলেকট্রন গ্রহণ করতে চায়। কি গ্রহণ করতে চায়? উত্তর হচ্ছে ইলেকট্রন গ্রহণ করতে পারে যারা। সবসময় মনে রাখবা গ্রুপ 17 মৌলগুলো তারা সব থেকে কাছাকাছি হ্যালোজেন অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের কাছাকাছি আছে, তারা চায় কোনোভাবে টুপ করে একটা ইলেকট্রন গ্রহণ করে 18 অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা লাভ করতে। যার কারণে আমরা বলবো এটা গ্রুপ কত? অবশ্যই গ্রুপ 17তম হবে। এর থেকে একটু কম হইলে গ্রুপ 16, যদি 17 অপশনে না থাকতে 16, 16 অপশনে না থাকতে 15, বাট 17ই থাকে আর কি। সব থেকে বেশি হচ্ছে জারক হচ্ছে 17, আর সব থেকে বেশি বিজারক হচ্ছে গ্রুপ 1। জারক হচ্ছে গ্রুপ 1, বিজারক হচ্ছে গ্রুপ 1। কেন গ্রুপ 1 বিজারক? কারণ তারা খুব তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করে দিতেছে, মানে চায় আর কি। বুঝতে পারছো আশা করি। তার পরবর্তীতে এই আমি প্যারা খাইও না, স্লাইডটা ইনশাল্লাহ দিয়ে দিব। স্লাইডটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে চলে গেলে ইনশাল্লাহ এটার পিডিএফটা পেয়ে যাবে, এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কিছুই নাই। পরবর্তীতে দেখো পর্যায় সারণীতে বেরিলিয়ামের সাথে কর্ণ সম্পর্ক। সবসময় মনে রাখবা কোনো কারোর সাথে যদি তোমাকে কর্ণ সম্পর্ক বের করতে বলে ওইটার পারমাণবিক সংখ্যার সাথে 9 যোগ করে দিবা। অর্থাৎ তুমি এখানে খেয়াল করো বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। বেরিলিয়ামের হচ্ছে 4, তাহলে টোটাল যোগ করলে কত আসে? আসে হচ্ছে 13। 13তম পরমাণুটার নামটা কি? উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে এটার উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম। শুধুমাত্র কি করবা? যাদের পারমাণবিক সংখ্যা 9 এর থেকে বেশি তাদের সাথে 9 যোগ করবা, যাদের পারমাণবিক সংখ্যা 9 এর থেকে কম, সরি যাদের পারমাণবিক সংখ্যা 9 এর থেকে বেশি, যদি তোমাকে বলতো অ্যালুমিনিয়ামের কর্ণমৌল কোনটা, তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13 না? তার মানে এটা পারমাণবিক সংখ্যা 9 এর থেকে বেশি, তাই আমি এটাকে 9 বিয়োগ করব, অর্থাৎ 4, অর্থাৎ বেরিলিয়াম হচ্ছে তার হচ্ছে কর্ণমৌল, কারণ বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। সো 9 এর থেকে বেশি পারমাণবিক সংখ্যা হলে 9 বিয়োগ করব, 9 এর থেকে কম পারমাণবিক সংখ্যা যেমন বেরিলিয়াম আমরা 9 যোগ করে দিব, উত্তরটা বেরিয়ে যাবে খুব সুন্দরভাবে। তার পরবর্তীতে দেখো, পরবর্তীতে বলছে এইভাবেও তোমরা কর্ণ সম্পর্ক মুখস্থ রাখতে পারো, বাট মুখস্থ করার কোনো দরকার নেই। এটার কর্ণ সম্পর্ক এইটা, এটার কর্ণমৌল এইটা, জাস্ট পারমাণবিক সংখ্যার সাথে তুমি 9 যোগ করে দিলেই হবে। হ্যাঁ, সো এখন দেখো তার পরবর্তীতে এখানের মধ্যে M3+ 23টা ইলেকট্রন থাকলে, কি জিজ্ঞেস করেছে? M3 আয়নে 23টা ইলেকট্রন থাকলে এম এর পারমাণবিক সংখ্যা কত? মজার বিষয় দেখো M3+ মানেটা কি? আমরা যখন কারো পারমাণবিক সংখ্যা হিসাব করব এইভাবে হিসাব করবো। দেখো M3+ মানে কি? সে আসলে এম 3টা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে কি হয়েছে? M3+ পরিণত হয়েছে। তার মানে আমার তো আসলে M3+ এর হিসাব করতে হবে না, বলছে এম এর পারমাণবিক সংখ্যা, মানে এক্স্যাক্টলি এম এরটা হিসাব করতে হবে। তাহলে M3+ যেহেতু 3টা ইলেকট্রন বের করে দিয়েছে, তাকে যদি আমি M3+ এর সাথে যদি আমি 3টা ইলেকট্রন যোগ করে দেই তাহলেই তো এম পাওয়া যাচ্ছে। মানে বিষয়টা খুবই সোজা, জেনারেলি চিন্তা করো ভাই, এম মানে কি? এম এর মানে এম 3+ হয়েছে মানে কি? 3+ এর সময় তার 3টা ইলেকট্রন বেরিয়ে গেছে, রাইট? তো 3টা ইলেকট্রন বেরিয়ে গেলে এম মানে কি? তার এখন তার ইলেকট্রন কয়টা? M3+ এর 23টা। তাহলে আগে যখন সে এম ছিল তখন তার ইলেকট্রন কয়টা ছিল? 26টা। M3+ এর যদি হয় 23টা, তাহলে এম এর হবে 26টা, কারণ 3টা ইলেকট্রন তো এম তো আর ত্যাগ করে নাই, M3+ ত্যাগ করেছে, রাইট? তাহলে 26টা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর নামটা কি? উত্তর হচ্ছে আয়রন। তাহলে এখানে কোনটা? আয়রন। এই যে দেখো 26। বুঝাইতে পারছি? যদি এরকম মাইনাস হইতো তাহলে ইলেকট্রন গুলো কি করতাম? বের করে দিতাম, বিয়োগ করে দিতাম আসলে। ক্রোমিয়াম পরমাণুতে কতগুলো অযুগ্ম ইলেকট্রন আছে? অযুগ্ম শব্দের অর্থটা কি? অযুগ্ম শব্দের অর্থ হচ্ছে বিজোড় ইলেকট্রন সংখ্যা। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিজোড় ইলেকট্রন রয়েছে কতগুলো আসলে। এই টাইপের যখন তোমরা প্রশ্ন দেখবা তখন একটা জিনিস খেয়াল করবা, যখন তুমি বিজোড় ইলেকট্রনটা হিসাব করবা তখন তুমি খেয়াল করবা এই যে ক্রোমিয়ামের কথা বলেছে, তখন তুমি ইলেকট্রন বিন্যাস করবা। তো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে লাস্টে কি দেখা যায় বলো তো? বলছে কতগুলো বিজোড় ইলেকট্রন আছে, দেখা যায় 3d5, তার পরবর্তীতে 4s1। তখন তোমাকে যেটা করতে হবে, এটা তো সবার বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, রাইট? সবার শেষের দুইটা। তো ডিকে এগুলোর বিজোড় ইলেকট্রন বের করার ক্ষেত্রে আমরা এভাবে অরবিটাল গুলো আট করবো, 1
2 4, অর্থাৎ এটা হচ্ছে ক্রোমিয়ামের D5। তাহলে D5 হলে কি করবো আমরা? হুন্ডের নিতে নিতে শিখেছি না, একটা একটা করে আগে ইলেকট্রন দিব, এই যে 5টা ইলেকট্রন চলে গেল। তার পরবর্তীতে কি আছে? তার 4s1 আছে, রাইট? তাহলে 4s1 এর ক্ষেত্রে আমরা কি করবো? এই যে দেখো 4s1, তাহলে 4s1 কি একটা ইলেকট্রন, তাই একটা। দেখো তো এখানে সবগুলোই কি বিজোড় না? একটা বিজোড়, দুইটা বিজোড়, তিনটা বিজোড়, চারটা বিজোড়, 5টা বিজোড়, 6টা বিজোড়, তার মানে উত্তর হচ্ছে 6টা বিজোড়। যারই করুক না কেন, কোনো আয়ন দিয়ে জিজ্ঞেস করুক, যেভাবে ইচ্ছা জিজ্ঞেস করুক, শুধুমাত্র কি করবা? এভাবে হচ্ছে হুন্ডের নীতি অনুসারে এভাবে ফেলাই দিবা। যদি তুমি কখনো দেখো যে D4 এ কতগুলো বিজোড় ইলেকট্রন আছে, জাস্ট তুমি কি করবা? এভাবে ডিটাকে আট করবা, 1 2 3 4 5, রাইট? এই যে 4টা মানে 1 2 3 4টা বিজোড় ইলেকট্রন, সবগুলো বিজোড়। এখন তোমার মনে হইতেই পারে D4 মানে হচ্ছে জোড়া, সংখ্যাটা দেখতে জোড়া, কিন্তু অ্যাকচুয়ালি এখানে বিজোড় ইলেকট্রন আছে। বুঝাইতে পেরেছি? বুঝাইতে পেরেছি? ঠিক আছে। তার পরবর্তীতে বলছে এখানের মধ্যে যে ইলেকট্রন বিন্যাস অ্যালুমিনিয়াম 3+ এর আয়নের ন্যায়। দেখো অ্যালুমিনিয়াম 3+ এর মতো ইলেকট্রন বিন্যাস কার? তো অ্যালুমিনিয়াম 3+ মানে কি? অ্যালুমিনিয়াম 3+ মানে অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ত্যাগ করে দিছে। তো অ্যালুমিনিয়াম যখন 3টে ইলেকট্রন ত্যাগ করে দেয়, তার ইলেকট্রন আগে কয়টা ছিল বলো তো ভাইয়া? ইলেকট্রন আগে ছিল 10টা। তো 3টা যদি ত্যাগ করে দেয় অ্যালুমিনিয়াম 3+, তাহলে সরি, আগে ইলেকট্রন ছিল 13টা, রাইট? তো সে যদি 3টে ইলেকট্রন বের করে দেয়, তার ইলেকট্রন সংখ্যা এখন 10টা। তাহলে যোগ বিয়োগ করলে তার ইলেকট্রন সংখ্যা হবে এখন কয়টা? 3টা। তাহলে ইলেকট্রন সংখ্যা 3টা যদি বের করে দেয়, কি হিসাব করতেছি, শরীরটা ভালো নাই, ইলেকট্রন আসলে 3টা বের করে দিছে, তাহলে তার ইলেকট্রন বর্তমানে আছে কয়টা? 10টা। অর্থাৎ অ্যালুমিনিয়াম 3+ এর ইলেকট্রন কয়টা? 3টা বের করে দেওয়ার কারণে 10